মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় অবাক হয়ে গেছে ওর পরিবার পরিজনকে একসাথে দেখে। ভাবতে পারেনি হঠাৎ করে চোখের সামনে নিজের পরিবারকে দেখবে। কি করে সম্ভব হলো? কি করে ওরা জানতে পারলো যে ও রায়পূর্ণা মুখার্জি? শেষ পর্যন্ত ও চিনতে পারলো সকলকে। নিজে বুঝতে পারছিল না কি করবে, না চেনার ভান করবে নাকি সব মনে আছে সেইটাই প্রকাশ করে দেবে। শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছিল, সকলের সাথে কথাবার্তা বলেছে। জানতে চেয়েছিল নীলু কোথায়, নীলু চলে এসছে। নীলুকে দেখে ও কথাই বলছিল না, বলল দিদিভাই তুই কেমন আছিস? কিন্তু বলল যে দিদিভাই তুই আমার ওপর রাগ করেছিস, আমি কিন্তু তোকে মারতে চাইনি। বলছে তুই এরকম কথা বলিস না, তোর কাছ থেকে আমি কোনো কিছু শুনতে চাই না। মরে যাওয়ার কথা বলছিল নীলু, বলল এই মরে যাওয়ার কথা তো একদমই বলবি না। আমি মৃত্যুকে চোখের সামনে থেকে দেখেছিলাম, সে যে কী ভয়ঙ্কর তোদেরকে বলে বোঝাতে পারবো না। যখন ওরা আমাকে তাড়া করেছিল আমি প্রাণ নিয়ে দৌড়চ্ছিলাম, দৌড়তে দৌড়তে রাস্তায় পড়ে গেছিলাম। পড়ে যেতেই একটা গাড়ি এসে আমায় ধাক্কা মেরে চলে গেছে। আমি চেষ্টা করছিলাম ওঠার, কিন্তু পারছিলাম না। যদি ওরা ধরে নেয় কী হবে? আমার শরীরের মধ্যে যে কী শিহরণ বয়ে গেল ভাবতে পারবি না। খুব কষ্ট হয়েছিল। শেষ পর্যন্ত দেখলাম যে না, আমি আর পারছি না। আমি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছি। কতক্ষণ পড়েছিলাম আমি জানি না। মাটির নিচে ছিল কালো যেন রক্তের ছাপ, আর ওপরে ছিল নিকষ কালো অন্ধকার। এর মাঝেই আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার নাম, পরিচয়, বাড়ি কোথায়। আমি ইচ্ছে করেই বলিনি। ভাবছিলাম আমি আবার ওই পরিবারে ফিরে যাব? কেন যাব, যেখানে আমাকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়? আমার মায়ের পেটের বোন, সে কিনা আমাকে মারতে চেয়েছিল। আমি কি অন্যায় করেছি যে আমার ওপর এত রাগ? নীলুকে বলল, হ্যাঁ রে, তোর জন্য কি আমি কিছুই করিনি? আমি এমন অপরাধ করেছি যে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলি? বলছে না দিদিভাই আমি কিছু করিনি, যা করেছে কোয়েল। বলছে একদম চুপ, আমি সব জানি, ওরা আমাকে দেখিয়েছিল। বললো না, ওরা তোর বন্দুকের নলের সামনে ভুলভাল বলেছিল, মিথ্যে কথা বলেছিল। কোয়েল এই চালটা চেলেছিল, তোকে মারার প্ল্যান করেছিল। বলছে তোকে আর বলতে হবে না। অনির্বাণ যে বাড়ির দলিলটা দিয়েছিল আমার নামে, সেখানে লেখা ছিল যে আমি দানপত্র হিসেবে নীলাঞ্জনাকে দিয়ে দিচ্ছি। এটা তো কোয়েল করবে না, তুই করেছিস। তুই আমাকে মারতে চাস, আমি তাই বাড়িতে ফিরতে চাইনি। আমি জানি আমি বাড়িতে ফিরলে আবার আমার ছোট বোন, মায়ের পেটের বোন, সে আমাকে আবার মারার চেষ্টা করবে, নতুন নতুন প্ল্যান করবে, হয়তো আমাকে মেরেই ফেলবে। ও কাঁদছে, যেন মনে হচ্ছে কুমিরের কান্না। দিদিভাইকে তো সহ্যই করতে পারে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। স্রোত বলছে তুই একবারও ভাবলি না, তুই নিজের কথাটাই ভাবলি, ফিরে যাওয়ার কথা চিন্তাও করলি না। আমরা কত কষ্টে আছি। এমনকি মা জানিস কতবার অজ্ঞান হয়ে গেছিল যখন পুলিশ বলেছিল তোর মৃত্যুর খবর। রাস্তায় তোর ব্লাড স্যাম্পল কালেক্ট করে বলেছিল যে তুই আর বেঁচে নেই। আমাদের কি অবস্থা হয়েছিল? আমি পরীক্ষা দিচ্ছিলাম, দিতেই পারছিলাম না। তোর মুখটা বারবার চোখের সামনে ভাসছিল। তুই আমাকে কতটা সাপোর্ট করতিস, মেন্টাল সাপোর্ট দিতিস। বাবা চলে গেছিলো, তারপর তুই আমাদের বল ভরসা। সেই তুই নেই, তুই এখানে লুকিয়ে পড়ে রইলি। একবারও ভাবলি না পরিবারের কথা? কেন এরকম করলি? সকলে মিলে আমরা চিন্তায় অস্থির। কোথায় গেল দিদিভাই, হারিয়ে গেল। এই নিয়ে ওদের মধ্যে নানান ঝামেলা লেগে গেছে। কিন্তু রায় ইচ্ছে করেই কাজটা করেছিল। ও আর ফিরে যেতে চায়নি। বলছে আমি তো বাঁচতে চেয়েছিলাম, আমি তো যেতে চেয়েছিলাম অনেক দূরে, এক পাহাড়ের কোণে একটা ছোট্ট স্কুলে পড়াতে চেয়েছিলাম, কিন্তু সেখানেও আমি পারলাম না যেতে। আমাকে কিডন্যাপ করা হলো, এই আমার বোন, সে কিডন্যাপ করালো। কোয়েলের কথা ছেড়েই দিলাম, কোয়েল আমার যা খুশি ক্ষতি করতেই পারে, ওকে আমি চিনি না জানি না। কিন্তু নীলু, নীলু তো আমার নিজের বোন। ও আমার কাছে কতটাও কোনোদিন ভাবতে পারলো না। আমি কি অপরাধ করেছি ওর কাছে যে এরকম আমার খালি ক্ষতি করার চেষ্টা করছে? কেন করছে? ওই পরিবারের যে বড় ছেলে বউ ছিল, বলছে বড় বৌদি আর দাদা
তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে মিথ্যে কথা বলেছিলাম, আমার সব মনে ছিল, তোমরা ইচ্ছে করলে থানা পুলিশ করতে পারো, আমায় শাস্তি দিতে পারো। তখন বৌদি বলছে, দেখো সব কিছু কি থানা পুলিশ দিলে হয়? দেখো আমরা জানতাম যে তোমার মনে আছে, ডাক্তারবাবুও বলেছিলেন যে তোমার হয়তো মনে আছে, তুমি কোনো কারণে ফিরে যেতে চাইছো না, কিছু তো একটা ব্যাপার আছে। তখন বলছে, তোমরা কি করে বুঝলে? সেই সময় দেখছি অনির্বাণ ঘরের মধ্যে চলে এসেছে। অনির্বাণকে দেখে রায় খুব রিয়াক্ট করছে, বলছে, তুমি তুমি এখানে কেন? অনির্বাণকে এখান থেকে যেতে বলো, আমি ওকে একদম সহ্য করতে পারছি না, তোমরা কেন অনির্বাণকে এনেছো? তখন ওই বৌদি বলছে যে দেখো অনামিকা, আমরা আরও জানতে পারলাম এই অনির্বাণ দা যখন আমাদের বাড়িতে এলো, তুমি অনির্বাণ দাকে দেখে রিয়াক্ট করেছিলে, আমি সেটা লক্ষ্য করেছিলাম। বলছে, না আমি কোনো রিয়াক্ট করিনি। বলছে, হ্যাঁ আমি দেখেছিলাম। তারপর জানতে পেরেছিলাম অনির্বাণ দা বড় পুলিশ অফিসারকে বলেছে যে তোমার খোঁজ খবর করতে, শুভ ওর বন্ধু। সেখান থেকে আমরা খোঁজ খবর করে তোমার সব ব্যাপারে সব জানতে পারি। অনির্বাণ দা তোমাকে পাগলের মতো খুঁজছে। বলছে, না আমি ওর সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না, আমার যেই আজ বিপদ হলো তা হয়েছে অনির্বাণের জন্য, আমি ওকে একদম সহ্য করতে পারছি না। কিছুতেই ও কথা শুনতে চাইছে না। বলছে, দেখো তোমাকে আমরা নিজের বোনের মতোই ভালোবাসতাম, এখানে তুমি থাকতে, যখন মাসখানেক হয়ে গেল ভাবলাম যে তুমি এখান থেকে চলে যাবে, আমাদেরও তো মনটা খারাপ, তোমাকে আপন করে নিয়েছিলাম। বলছে যে কেন তোমরা ওদেরকে বললে? না বললে পারতে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে, আমি চলে যেতাম, আমাকে আবার তোমরা এরকম জায়গায় ঠেলে দিলে, এটা তোমরা ঠিক করনি। স্রোত রাগ করছে, বলছে, চলো দিদিভাইয়ের তো সব মনে আছে, ইচ্ছে করে ও আড়ালে থাকতে চেয়েছে, আমরা এখান থেকে চলে যাই, ও এখানেই থাক। সবাই মিলে রাগ করছে, কিন্তু বুঝতে পারছে না ওর মনের মধ্যে কী চলছে, ও কেন আড়ালে থাকতে চেয়েছিল, এত ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে চায়নি। বলছে যে আমি তো আমার সব কর্তব্য পালন করে এসেছি, আমি আর এই ঝামেলায় থাকতে চাই না, নীলু না হলে আমাকে আবার মেরে ফেলবে। নীলুও চুপ করে ওখানে দাঁড়িয়ে আছে। ও যে জামিনে ছাড়া পেয়েছে, বলছে যে তুই অনেক কিছু করতে পারিস, তুই একটা ক্রিমিনাল হয়ে গেছিস। বলছে, না দিদিভাই আমি কিচ্ছু করিনি। বলছে, দেখ আগে হলে আমি বিশ্বাস করতাম, তুই আমার বোন, তুই কখনো কিচ্ছু করতে পারিস না, মায়ের পেটের বোন কখনো এত খারাপ কাজ করতে পারে? কিন্তু আমি তোকে আর বিশ্বাস করি না, আমি যা দেখেছি এরপর আর তোকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি যে কী অবস্থার মধ্যে কাটিয়েছি সে বলার না। ওরা আমার এই কপালে বন্দুক ধরেছিল, সেইখান থেকে আমি বন্দুকটা কেড়ে নিই। মনের মধ্যে কী জানি একটা জোর চেপে বসেছিল যে আমাকে পালাতে হবে। আমি ওদের কপালে বন্দুক ধরে জানতে চেয়েছিলাম কে এই কাজটা করেছে, কারা পাঠিয়েছে। ওরাই বলেছে যে শুধু কোয়েল না, আপনার বোন নীলাঞ্জনাও আপনাকে মেরে ফেলতে বলেছে। আমি তোকে একদম বিশ্বাস করি না। তারপরেও ছুটতে ছুটতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। অনির্বাণের সাথে কথা বলবে না, চলে যা তোরা। অনেক বোঝাচ্ছে। অনির্বাণ ওখানে ছুটতে ছুটতে এসছে। রাই তুমি একবার আমার সাথে কথা বলো, হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি তোমার সাথে একবার কথা বলে এখান থেকে চিরদিনের জন্য চলে যাব, তোমার জীবনে আমি আর আসবো না। কিন্তু রাই ওখান থেকে চিৎকার করছে, আমি তোমার সাথে কোনো রকম কথা বলবো না, কেন তুমি এসছো? অনেক বলছে অনির্বাণ বৌমণিকে, স্রোতকে বলছে, তুমি আমার লিটল সিস, তুমি বলো তোমার দিদিভাইকে, একবার বলো। কিন্তু রাই কোনো কথা শুনছে না, কেঁদে যাচ্ছে। অনির্বাণের জন্যই আজ এই অবস্থা। শেষে যখন অনির্বাণ বারবার বলছে, তখনও দরজাটা খুলে দিয়েছে। বলেছে, ঠিক আছে তোমার কি বলার তুমি বলো। একান্তে কথা বলতে দিতে চাইছিল ওই বাড়ির বড় বউ, কিন্তু ও আলাদা করে বলতে চাইছে না। বলছে, অনির্বাণের আর কি বলার আছে, সেই তো এক কথা, বারবার সেই আমাকে এক কথাই বলবে, আমার তো সব মুখস্থ, আমি সেসব কথা শুনতে চাই না। তুমি এটাও বলো না যে তুমি আমার জন্য কত কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, থানা পুলিশ করেছো, আমি এইসব একদম শুনতে চাই না। বলো নতুন কি বলবে বলো। অনির্বাণ চুপচাপ শুনছে। বলছে, জানো আমার সেই বউভাতের দিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, কতগুলো ফেক ছবি দেখে সন্দেহ করেছিল। না না না, বউভাতের দিন থেকে না, আমাকে সেই অফিসেই চোর বলে সাব্যস্ত করেছিল। সেদিন থেকেই আমার ওপর সন্দেহ, আমার ওপর অত্যাচার, থানা পুলিশ কী কাণ্ডই না করেছিল। এমনকি আমার বাচ্চা হবে, অন্যের বাচ্চা নাকি আমি পেটে ধারণ করেছি, সেই নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে সেই বাড়িটা আমার নামে লিখে দিচ্ছে। কিরম হাস্যকর না? কোটি টাকার বাড়ি হঠাৎ অনির্বাণ সেন আমার নামে লিখে দিল। অনির্বাণ তুমি আমার এই
যে জীবনটা তছনছ হয়ে গেছে তার জন্য দায়ী। আমি চেয়েছিলাম একটা সুখের সংসার করতে, এইটুকুই তো দাবি ছিল, তুমি সেটুকুও করতে দিলে না। আমি চলে যেতে চেয়েছিলাম, একান্তে জীবনটা কাটাবো, সেটাও তুমি করতে দিলে না। তোমার কাছে আমি কি বাড়ি চেয়েছিলাম? তুমি অপরাধ বোধে ভুগছিলে, সেই জন্য আমাকে বাড়িটা দিতে চেয়েছিলে। তুমি কি করে ভাবলে যে রায়পূর্ণা মুখার্জি তোমার কাছ থেকে দান গ্রহণ করবে? তোমার সাথে এতদিন আছি, তুমি এটুকু বুঝতে পারোনি যে তোমার কাছ থেকে আমি একটা আস্ত বাড়ি নিয়ে নেবো, কোটি টাকার বাড়ি, তুমি অপরাধ মুক্ত হয়ে যাবে? কি করে ভাবলে? তোমার একবারও মনে হলো না এই তোমার জন্য আজকে আমার এই দুরবস্থা হয়েছে? তুমি যদি বাড়িটা না দিতে তাহলে এইসব সমস্যা হতো না। তুমি কেন এসছো আমার জীবনে? আমি তো চাইনি তোমাকে, আমি ভালোবেসে একটা সংসার করতে চেয়েছিলাম, তুমি সেটুকুও করতে দিলে না। আমার তো বাঁচার অধিকার আছে, তুমি এখান থেকে চলে যাও। ওকে চেপে ধরেছে অনির্বাণ, তুমি শান্ত হও। দেখো, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, আমি জানি তোমার জীবনটা নষ্ট করার জন্য আমিই দায়ী। আমার এই সন্দেহ প্রবণতা, এর জন্য তোমার জীবনটা ছারখার হয়ে গেল। আমি তোমার জীবনে আর ফিরে আসবো না, তুমি আমাকে একটু ভরসা করো, আমি চলে যাব। আর আমি ভেবেছিলাম যে তুমি থাকবে ওই বাড়িতে, সেই জন্যই দিয়েছিলাম, যে কোনো কিছু আগা পাঁচতলা ভেবে দিইনি। আমি তোমার মতো ওরকম ভাবতে জানি না, আমার সেই চিন্তাই আসে না। তুমি যেভাবে ভাবছো সেই ভাবার ক্ষমতা আমার নেই, একটু বিশ্বাস করো। কিন্তু রায় এত রেগে গেছে, সে আর অনির্বাণের কোনো কথা শুনতে চাইছে না। ওখান থেকে চলে যেতে বলছে, বলছে আমাকে তুমি একা ছেড়ে দাও, আমি আমার মতো বাঁচতে চাই। পরিবারের লোকজনকে বলছে, তোরা তো আমাকে নিতে এসেছিস, চ আমাকে নিয়ে চ, আমি এই লোকটার মুখ দেখতে চাই না। কিন্তু কিছুতেই ও শান্ত হতে পারছে না, যা যা ওর মনে বিষ ছিল সব উগরে দিচ্ছে। বলছে, তুমি আমাকে দাঁত মুখ খিচিয়ে অনেক অসম্মান করেছো, আমি আর সেই অসম্মান নিতে পারছি না, আমার কান মাথা ঝাঁঝা করছে। এত অপমান করেছো, এত অসম্মান করেছো, আমি কি এগুলো ডিজার্ভ করি? কেন করেছো? আমার জীবনটা ছারখার করে দিয়েছো, আমার জীবনে কেন এসেছিলে? আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, আমাকে মুক্তি দাও, আমার তো বাঁচার অধিকার আছে। অনির্বাণ কখনো রায়কে এইভাবে দেখেনি, কতবার ও ক্ষমা চেয়েছে, কতবার কত কিছু করেছে, কিন্তু ও রায়কে এইভাবে দেখেনি। সব সময় ওকে অনেক অসম্মান করেছে, ও প্রমাণ দিয়ে দিয়ে প্রত্যেকবার ওর সাথে সংসার করার চেষ্টা করেছে। এত প্রমাণ কেউ কি দিতে পারে? তাই এবার ও অসম্ভব রেগে গেছে। কি করবে অনির্বাণ? ওদের সাথে কি মিল হয়ে যাবে, নাকি আবার ছাড়াছাড়ি হয়ে যাবে, যে যার মতো থাকবে? নীলু কি করবে? নীলু অনির্বাণকে বলেছিল যে তুমি একদম দিদিভাইয়ের কাছে যেও না। অনির্বাণ বলেছে, তুমি রায়ের বোন, তাই আমি হাতটা সরিয়ে দিলাম, তুমি শুধু একবার কলকাতায় চলো। তোমার মতো এরকম জঘন্য একটা মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি রায়কে মারতে গেছিলে, আমি সব জানি, তোমার কি অবস্থা করতে হয়। তুমি শুধু কলকাতায় চলো, আমি দেখে নিচ্ছি। ওর মা চুপচাপ আছে, কিছু বলতে পারছে না, এও মেয়ে ও মেয়ে, কিন্তু এ একটা খুনি মেয়ে, একে হয়তো আর কেউ ছাড়বে না, জামিনে ছাড়া পেয়ে আছে। কি হবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।